যারা আমাকে জানেন, শ্রদ্ধা করেন, ভক্তি করেন, আমার শিষ্য, ভক্ত, অনুরাগী এবং আমার ক্লায়েন্ট সারা ভারতবর্ষে বিভিন্ন লোক ছড়িয়ে আছে এবং লক্ষ লক্ষ লোক আমার কাছে এসে উপকৃত হয়েছেন। তাদের সবার জন্য আমার একটা স্টেটমেন্ট। যেহেতু গত সোমবারে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম চিনার পার্কে ওনার বাড়িতে, উনি দেখা ওখানে করেন না, করলেনও না, সেটা তার ব্যাপার, কারণ তাকে প্রোটোকল মেনে চলতে হয়। সে বিষয়ে আমার কোনো আপত্তি নেই। ওরা বললেন যে আপনি এতে চলে যান, ওখানে গেলে দেখা হবে। ওদের যে পার্টি অফিস জনতার দরবারে, এই জনতার দরবারে আমি 27 তারিখের সোমবারে গিয়েছিলাম। তারপরে 15 দিন পরে আবার গত সোমবার আমি গেলাম। গিয়ে আমি জানালাম যে আমার এই যে প্রবলেম, ওরা বলেছিল বাড়িটা আমরা কিনে নেব, তাই ওদের দিয়েছিলাম এই রেখা পাত্রকে নিয়ে কথা। এর মধ্যে অনেক কথা রিলেটেড আছে, সব কথা আমি আপনাদের বলবো। সেই রিলেটেড কথাগুলো আপনাদের শোনা দরকার। শোনা, বোঝা এবং তার প্রতিকার আপনারাই করবেন। প্রোগ্রামগুলো ভাইরাল করে দেবেন। যেহেতু কেশবানন্দ বন মহারাজ দুনিয়ার বুকে একটা অন্য পাওয়ার, জানেন আমি ছোটবেলা কত বয়সে আমি নেবুখালিতে গিয়ে কোনোদিন থাকি না, বহুবার ওখানে আমার ছোট ভাইটা একদিন বলেছিল দীনবন্ধু মণ্ডল হার্ট অ্যাটাক করে মারা গেছে, গঙ্গাধর মণ্ডলও হার্ট অ্যাটাক করে মারা গেছে। এদের উপরে আমি দায়িত্ব দিয়ে আমার সব ওখানে নেবুখালিতে, শুনে রাখুন প্রতিটা কথা, নেবুখালিতে আমি আমার বোনেদের বাড়ি করে দিয়েছি, ভাইয়েদের বাড়ি করে দিয়েছি, সেজ ভাইয়ের বাড়ি করে দিয়েছি, ছোট ভাইয়ের বাড়ি করে দিয়েছি, আর মেজ ভাইকেও আমি টাকা দিয়েছি 1 লাখ টাকা ফিক্সড করে। প্রত্যেকের নামে আমি 1 লাখ টাকা। কেন জানেন? এর কারণ আছে। কারণ হচ্ছে আমি ছোটবেলা খুব কষ্ট পেয়ে মানুষ হয়েছি, অতি দরিদ্র পরিবারে, কিন্তু বাবা মা পরম বৈষ্ণব ছিলেন, সদাচারী, এবং রাধা গোবিন্দের মন্দির ঘর করে, মন্দির নয় ঘর, সেই ঘরে রাধা গোবিন্দের পুজো করতেন। আমি তখন ওই তুলসী তলার মাটি, তুলসী পাতা এগুলো খেতাম। যাই হোক, সেটা আমার জন্মগত স্বভাব ছিল। তো আমার মা আমাকে স্বপ্নে পেয়েছিলেন এবং বলেছিলেন যে তোমার নাম আমি আশুতোষ রাখব। কারণ মা একটা ছেলে আমার আগে মারা যায়, মানে জন্মাবার সঙ্গে সঙ্গে মৃত্যু হয়, এবং সেটার অলৌকিক ঘটনা নেবুখালির লোকেরা জানে। তো তাকে যখন নিয়ে যায়, তখন একটা বৃষ্টি হতে 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 যেখানে গিয়ে তাকে পোতা হলো সেই জায়গা পর্যন্ত বৃষ্টিটা গিয়ে থেমে যায়। সবাই বলল অদ্ভুত, এর কপালে অনেক কিছু লেখা ইত্যাদি। তো এই ছেলেটি মানে যে মারা গেল, তারপরে মা খুব কাঁদছিলেন। তখন শিব এসে বলে আমি তোকে এই ছেলেটা দিয়ে গেলাম, তোর এই ছেলেটা হবে, এ জগতে অনেক কাজ করবে। তো মা আমাকে যখন জন্ম দিলেন, আমার নাম রাখলেন আশুতোষ, শিবের নামে নাম রাখলেন। তো আমি কিন্তু জন্মাবার পরে 8 বছর বয়সে বেরিয়ে পড়েছিলাম। 11 বছরে একদম আশ্রমে চলে এলাম। বাবা এসে আশ্রমে দিয়ে গেলেন। বাবা ছিলেন সদাচারী। বাবা আমাদের এক মহারাজ ছিলেন তখন, সাগর মহারাজ বলে, পরে সুধানন্দ মহারাজ, বন মহারাজ নামে পরিচিত হয় বনধারায়। আমার যেমন নাম স্বামী কেশবানন্দ বন মহারাজ। এই বন মহারাজ, বনটা হচ্ছে 10 নামী সন্ন্যাসীর মধ্যে একটা নাম, মানে সন্ন্যাসীদের নামে এই বন টাইটেলটা জোরে। কারো সরস্বতী, কারো ভারতী, কারো গিরি, কারো পর্বত, কারো অরণ্য, কারো বন, এই রকম নামের হয়, সন্ন্যাসীদের নামের পরে যুক্ত হয়। সেই কাল থেকে 11 বছর বয়স থেকে আমি আশ্রমবাসী। তারপরে আমি আমার গুরুদেবের সঙ্গে বৃন্দাবনে চলে গেলাম। তখন আমার বয়স, ওই আশ্রমেই তখন পড়তাম। পড়তে পড়তে তারপরে সংস্কৃত পড়া শুরু করলাম বৃন্দাবনে গিয়ে হরিদাস শাস্ত্রীর কাছে। তিনিও দেহ রেখেছেন। আমার বয়স এখন ধরুন 69 পেরিয়ে 70-এ চলছে।
তো আমি তখন থেকে আশ্রমবাসী। যখন আমার মার ক্যান্সার হয়ে মরে যাবে, লিভারে ক্যান্সার হয়েছে, গুরুদেব আমাকে পাঠিয়েছিলেন যে তুমি তোমার মাকে দেখে এসো। তো আমি গ্রামে গিয়ে অন্য লোকের বাড়িতে ছিলাম। আমাদের এক গুরু ভাই ছিল, যাদব মাস্টারমশাই, তিনি মাস্টার, তার বাড়িতে থেকে মাকে দেখতে গিয়েছিলাম। সারা গ্রামের লোক, এত হাজার হাজার লোক এসেছিল যে আমাদের ভিটে বাড়িতে যত বাগান বাড়ি ছিল সব দবিয়ে টবিয়ে, লোকের দাঁড়াবার জায়গা নেই, এত লোক আমাকে দেখতে এসেছিল। এবং শুধু তাই নয়, আমি যখন শীতলিয়াতে লেকচার দিয়েছি, সারা নেবুখালীর লোক নৌকো করে ভিড় করে প্রচুর লোক ওখানে নেবুখালীর থেকে গিয়েছিল। জিতেন মামা বলে একজন মায়ের ধরম ভাই ছিল, তিনি সব লোককে বিরাট নৌকো করে গিয়েছিলেন। আমি ভান্ডারখালীতে লেকচার দিয়েছি, হাজার হাজার লোক। দুলদুলি হাই স্কুল, সব জায়গায় আমি লেকচার দিয়েছি। দেউলিয়া হাই স্কুল, এবং দেউলিয়া হাই স্কুল হচ্ছে ওই যেখানে আমাদের গুরু ভাই এদের বাড়ি, সেই দেউলিয়া হাই স্কুলে আমি লেকচার দিয়েছি। আমি তখন থেকে, মানে 19 বছরে আমার গুরুদেব বৃন্দাবনে, আমি সংস্কৃত পড়তে 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 গুরুদেব বললেন যে তোমার যথেষ্ট সংস্কৃত পড়া হয়েছে, এবার তুমি ইংলিশটাও একটু পড়ো। ইংলিশ পড়াতেন আমাকে বিবি সাহা, পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের উপদেষ্টা ছিলেন তখন তিনি। তিনি বিবি সাহা আমাকে, তা গুরুদেবের বইতেও তার নাম আছে, এবং এই বিবি সাহার কাছে আমি ইংলিশ পড়তাম। তারপরে দেখা গেল আমি আমাদের কলেজের গেস্ট হাউসে, কলেজের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস আছে, আমাদের যে পোস্ট গ্রাজুয়েট কলেজ আছে বৃন্দাবনে, সেখানে থেকে, মনোরঞ্জনকে ভেতরে আসতে বললাম, সেখানে থেকে আমি ওই ইংলিশ পড়তাম, সংস্কৃত পড়তাম। এইভাবে আমার জীবনটা এগিয়েছে। তারপরে দেখা যায় 19 বছরে গুরুদেব আমাকে বললেন এবার তুমি সন্ন্যাস গ্রহণ করো, আমার সঙ্গে বাংলায় যেতে হবে। তো আমি গুরুদেবের কাছে সন্ন্যাস গ্রহণের পর প্রথমে উনি আমাকে বললেন হিন্দি বলয়ে প্রচার করো, হিন্দি বলয়ে লোকেদের সঙ্গে তোমার আমার প্রচুর পরিচিত জায়গা আছে, সেখানে প্রচার করো। তখন আমি হিন্দিতে প্রথম প্রচার করা শুরু করি। তার আগে বাংলায় আমি কিন্তু একদম সেই কি বলে কচুখালি থেকে আরম্ভ করে আমাদের অনেক আত্মীয় স্বজন ওই অঞ্চলে, যেহেতু আমি ভাষার ঘরে জন্ম নিয়েছি, এই ভাষা জাতটাকে আমি মানে আমি জন্ম নিয়েছি এটাই আমার অপরাধ। তবে আমার বাবা মা অতি সৎলোক ছিলেন, সেই জন্য বাবা মা বলছিলেন যে তুমি আহ, উম, তোমাকে সাধুকে দিয়ে দিয়েছি, তো সাধুর কাছেই থাকি। এইবার যত হাই স্কুল আছে সুন্দরবনের, জানেন তো, নানান হাই স্কুল, রাধানগর হাই স্কুল, ছোট মোল্লাখালী হাই স্কুল, বড় মোল্লাখালীর হাই স্কুল, শেরা হাই স্কুল। শেরা হাই স্কুলে গুরু তখন ওই সিপিএম এর সুধাংশু মণ্ডল ছিল এমএলএ, ওর ভাই জিতেন মণ্ডল আমাদের গুরু ভাই, তার বাড়িতে থেকে ওখানে লেকচার দিয়েছি, ওখানকার হাই স্কুলে লেকচার দিয়েছি, শেরা বাজারের উপরে লেকচার দিয়েছি, কালীনগরে লেকচার দিয়েছি, এবং সারা দুনিয়া আমাকে জানে। বসিরহাটে যে চৈতন্যদেবের 500 বছর পূর্তি উৎসব হয়েছিল, সেখানে আমি মুখ্য বক্তা ছিলাম 3 দিন, সবাই জানে। এবং আমাদের যে শিলপাড়াতে যে উৎসব হয়েছিল 500 বছর পূর্তি উৎসব, সেখানেও কিন্তু আমি লেকচার দিয়েছিলাম, এবং সেখানকার সমস্ত সভার পরিচালনার দায়িত্ব আমার ছিল। এবং সেখানে বহু লোক, মানে আমাদের মানবেন্দ্র মুখোপাধ্যায় থেকে ওই পুরনো রাধারানী, গোষ্ঠগোপাল, প্রহ্লাদ ব্রহ্মচারী, দুনিয়ার কি বনশ্রী দেবী ইত্যাদি দুনিয়ার সমস্ত শিল্পীরা ওখানে এসেছেন, লেকচার দিয়েছেন। তাদের সব ওই স্টেজের দায়িত্ব আমার হাতে ছিল, আমি পরিচালনা করেছি। পূর্ণদাস বাউল আসেননি, টাকা নিয়েছিলেন অ্যাডভান্স, কিন্তু আসেননি। এসব গুণ এদের আছে তো অনেক। তো যাই হোক, তা আমি কিন্তু সেই কালের লোক, মনে রাখবেন। তা চৈতন্যদেবের আবির্ভাব হয়ে গেছে তো আজ থেকে 542 বছর, তা আমি 500 বছর পূর্তিতে প্রোগ্রাম করেছি, তার মানে বুঝতে পারছেন যে আমি লেকচারার কতদিনের। মানে 42 বছর আগের থেকে চৈতন্যদেবের নানান প্রচারে লেকচারে আমি সর্বত্র ঘুরেছি। আমার গুরুদেব যখন সন্ন্যাস দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে জগতে আমার থেকে তোমার নাম যেন বেশি প্রচার হয়, আমি আশীর্বাদ করলাম। এই জন্য তাঁর আশীর্বাদে আমি ভারতবর্ষের, মানে বিভিন্ন হিন্দি বলয়ে প্রথমে যখন আমাকে লেকচারে পাঠালেন, প্রচার করতে পাঠালেন, তখন আমি ফিরোজাবাদে গেলাম। গুরুদেবের আশ্রমে থাকাকালীন আমি ভিক্ষা করতাম ফিরোজাবাদে। আপনারা জানেন কাঁচের কারখানা, এই কাঁচের কারখানাতে গিয়ে তখন আমি প্রত্যেক কারখানার থেকে, আমি গোপাল আশ্রমে ছিলাম,
সেখানকার যে এসডিএম তিনি আমাকে খুব হেল্প করেছিলেন, এবং ওখানে বড় ডাক্তার ছিলেন, তার নামও আমার মনে করে ডক্টর ললিত মোহন, চোখের ডাক্তার। আমার চোখে একটা কি হয়েছে খচখচ করে, তো সেসব কিছু আমাদের মহারাজরা ঠাট্টা করে, কি হয়েছে, ডাক্তারকে দেখালাম, ডাক্তার বলছে আপনার থেকে ভালো চোখ ভগবানের হয়, আপনার চোখ তো খুব ভালো। তা আমি ওই সন্ধেবেলা বসে ওই ডাক্তার ললিত মোহন টোহন আমরা বসে ওই গোপাল আশ্রমে ফিরোজাবাদে কথা বলছিলাম। তখন ওখানে আমার সঙ্গে 4 জন ব্রহ্মচারী আর একজন বৃদ্ধ বয়স্ক গুরুভাই ছিলেন, হাজারি প্রভু বলে, তিনিও এখন নেই। সেই গুরুভাইরা অনেকেই নেই। যাই হোক, কিন্তু তখন আমি ওই ছোট কাল থেকে লেকচার দিয়েছি। তখন গীতা জয়ন্তীতে উনি লেকচার দিতে যাবেন, আমাকেও নিয়ে গেছেন আমি বিভিন্ন জায়গায়, কিন্তু তখন আমি হিন্দি ভালো জানি না, হিন্দি শিখছি আর কি, সবার কাছে হিন্দি শিখছি। বাচ্চাদের বলতাম তোমারা ঘর কাহা হ্যায়, তুম কাহা রেহতা হ্যায়, এইসব করে করে লেকচার দিতে শুরু করলাম। অনেক ঘটনা ঘটেছে জীবনে, কিন্তু ওখানে ওরা চিঠা করে দিল যে বৃন্দাবন থেকে এই বাচ্চা মহারাজ এসছে, তা ওনাকে আমরা একটা চিঠা করে দিলেন ওদের কমিটির তরফ থেকে, ফিরোজাবাদের কমিটির তরফ থেকে 51 টাকা করে সবাই আমাকে ভিক্ষা দিল, কালেকশন ভিক্ষা করলাম, এটা ভিক্ষা পাত্র। এই ভিক্ষা নিলাম সবার কাছ থেকে, বেশ কিছু টাকা জমলো। আমি বললাম যাক, গুরুদেব পাঠিয়েছেন প্রচার করতে, তা কিছু টাকা যখন পেয়েছি তাহলে প্রচার করতে পারবো। এমন সময় ওখানে একটা সার্কাস বসেছিল, সেখানে 3 বন্ধু ইঞ্জিনিয়ার, একজন জৈন ছিল, আর একজন ওমপ্রকাশ অগ্রওয়াল ছিল, আর একজনেরও সেও অগ্রওয়াল। এরা 3 বন্ধু ইঞ্জিনিয়ার, ওরা এসছিল, এসে ওই গোপাল আশ্রমে গেছে। ওই গোপাল আশ্রমের পিছনেই বিরাট মাঠে সার্কাস হচ্ছিল, তো এই সার্কাস দেখতে এসছিল। তারপরে আমার সঙ্গে পরিচয় হলো, হলে ওরা বললেন যে মহারাज स्वामी जी आप तो आए हैं, तो आप हमारे फिरोजाबाद में चलिए, हमारा अग्रवाल धर्मशाला में रहकर आप प्रचार करिए। তো ওরা আমাকে নিয়ে গেল। ওই সংক্ষেপে বলি, ওই শিকোহাবাদে আমাকে হারমোনিয়াম, মাইক সেট সব ওরা কিনে দিল। হারমোনিয়াম আমরা নিয়ে গেছিলাম, কিন্তু মাইক সেট টেট কিনে দিল, কীর্তন করার ব্যবস্থা করে দিল। ওখানে 3 জায়গায় লেকচার দিতাম, একটা রাধা গোবিন্দ মন্দিরে, একটা শিব মন্দিরে, আর একটা হচ্ছে ওই অগ্রওয়াল ধর্মশালায়। ওই লেকচার দিতাম, ওখানে আমি অনেকবার লেকচারে গেছি। তারপরে ওখান থেকে আমাকে লেকচার টেকচার দিয়ে ওরা মানে 1 মাস 3 দিন ধরে ওখানে লেকচার দিয়েছি। তারপরে ওরা আমাকে ছেড়ে দিল। আমি গেলাম ভারতনা বলে একটা জায়গা, আপনারা জানেন না, মেনপুরি ডিস্ট্রিক্টে। তা শিকোহাবাদটা আগ্রা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। তো ভারতনাতে এক ডাক্তার গোয়েল, তার বাগান বাড়িতে গিয়ে আমরা থাকলাম, ডাক্তারের বাড়িতে লেকচার দিলাম। ওখান থেকে আমাদের আবার শিকোহাবাদে নিয়ে গেল, সেখানে গিয়ে আবার প্রোগ্রাম করলাম। বলে আপনি চলুন, এখানে ভালো প্রচার হচ্ছে না, আপনি চলুন, আপনাকে সবাই ভালোবাসে, ওখানে চায়। ওখানে একটা অগ্রওয়াল পরিবার, তাদের কাপড়ের দোকান, তারা বলে না আপনারা রান্না করে খাবেন না, আমরা আপনাদের সবাই মানে মারামারি কাটাকাটি, যে আপনি আমাদের বাড়ি খাবেন, ও বলে আমাদের বাড়ি খাবেন, এরকম বিরাট ব্যাপার হয়ে গেছে। তারপরে আমি ওখান থেকে গেলাম মেনপুরি। গুরুদেবের একজন ভক্ত ছিলেন ওখানে, তার নাম হচ্ছে জয়শঙ্কর। তো ওই মেনপুরি চোরায়ের ওখানে উনার বিরাট বাড়ি, বিরাট জায়গা। উনার মাধ্যমে ওখানে গিয়ে একজন পাঞ্জাবি কলোনিতে আমার পরিচয় হলো। তারপরে ভীমসেন মন্দির আছে, বিখ্যাত মন্দির ওই মেনপুরিতে, সেখানে আমার লেকচার হতো। এবং ওই পাঞ্জাবি কলোনির একটা দেবী মন্দির আছে, সেই মন্দিরে ঘরে আমি থাকতাম। আমার সঙ্গে ব্রহ্মচারীরাও ছিল, তা একদল ব্রহ্মচারী সঙ্গে আমি প্রচার করেছি। তো 4 জন 5 জন লোক সঙ্গে ছিল, তাদেরকে নিয়ে ওই রান্না করতাম, খেতাম, আর ওই হরিকথা। তারপরে ওই রিকিরাম শেঠ বলল চাवल कलेक्शन यहाँ पर सब राइस मिल है, चावल कलेक्शन कर देंगे। সারা রাইস মিল থেকে 1 কুইন্টাল করে চাল কালেকশন করতাম। আমার জীবনটা শুনে নিন, যে শুনে নিলে আপনাদের জীবনে অনেক মঙ্গল হবে। তখন ওই 1 কুইন্টাল করে চাল কালেকশন করতাম, বহু চাল কালেকশন করে ওই রিক্কিরাম শেঠ উনি আমাকে চালগুলো লরিতে করে বৃন্দাবনে পৌঁছে দিলেন। আশ্রমে আমরা খুব কষ্টে ছিলাম, জানেন তো। আমার ছোটবেলার কাহিনী যদি বলি তো আপনাদের চোখে জল আসবে। আমার ছোটবেলার কাহিনীতে দেখা যায় এত দরিদ্র, ভাদ্র আশ্বিন কার্তিক মাসে খেতে পেতাম না, আটা ঘোটা করে মা খাওয়াতো এতগুলো ছেলে মেয়ে। তা সেই জন্য আটার ঘোটা, রুটি করতে গেলে তো অনেক আটা দরকার, ওই আটাটাকে একটু ভেজে ঘুটে তাই খাওয়াতো। তারপরে লোকের বাড়ির থেকে ফ্যান চেয়ে এনে খাইয়েছে আমার মা।
তা আমার মা পরে ক্যান্সার হয়ে মারা গেলেন, আমি তাকে দেখতে গিয়েছিলাম, সেই জন্য বললাম সেখানে হাজার হাজার লোক এসেছিল যে মহারাজকে, আমরা সেই মহারাজকে দেখব। আমি কিন্তু বাড়িতে ছিলাম না, ওই যাদব মাস্টারের বাড়িতে ছিলাম, যেহেতু আমি সন্ন্যাসী আমি বাড়ি যাইনি। তো আমাকে পরে লঞ্চে তুলে দিল সমরেশ বলে একটা ছেলে, আমাদের কাকা হতো, বাবার সঙ্গে বিরাট বন্ধু ছিল শৈলেন মাঝি, তার ছেলে সমরেশ, সমরেশ পাত্র, সে বড় ছেলে, তার দোকান আছে নেবুখালীতে একদম মোড়ে। সে আমাকে কাঁধে করে লঞ্চকে ওপার থেকে ডেকে নিল, তখন লঞ্চে নেবুখালীর পারে ধরতো না, তো সব লোক দাঁড়িয়ে বলছে ইধার লাগাও মহারাজ করে চিৎকার করছে, লঞ্চ এসে দাঁড়ালো, আর ও আমাকে কাঁধে করে লঞ্চে তুলে দিয়েছিল এই সমরেশ, এত ভালোবাসতো সবাই। সেইভাবে আমার জীবন চলেছে। কিন্তু অতি দরিদ্র পরিবারের থেকে জন্ম নেওয়ার পর পরবর্তীকালে সাধুদের কাছে আসার পর ধীরে ধীরে আমার প্রচার ব্যাপ্তি হতে থাকে। তখন ওই কানপুর টানপুর বিভিন্ন অঞ্চলে, আগ্রা, হিঙ্কি মন্ডি, আগ্রাতে বিভিন্ন জায়গায় লেকচার দিয়েছি। তারপরে আম্বালা, চণ্ডীগড়, তারপরে কুরুক্ষেত্র, সব জায়গাতে আমি লেকচার দিতে গেছি। এবং সাহারানপুরে 5টা ডিগ্রি কলেজ আছে, সেই ডিগ্রি কলেজের যে মালিক মহারাজ সিং ডিগ্রি কলেজ, তার যে অত্তার সিং বলে তার নাম, তো তিনি গীতা সার বলে একটা বই লিখেছেন, তিনি বললেন আমার কলেজে আপনার লেকচার দিতে হবে। তারপরে একটা ইন্টার কলেজ, তারপরে ও তখন জানেন কি, শুনে রাখুন, ভারতবর্ষে একটাই পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ট্রেনিং সেন্টার ছিল, একটাই, সেটা সাহারানপুরে, পিএনটি সেন্টার, সেখানে আমাকে লেকচারের ব্যবস্থা হয়েছিল। এবং তিনি ডক্টর মাথুর, রামনারায়ণ বাগলে ওখানকার ভগবানের মতো মানে তাকে, তিনি মাত্র 10 টাকা, বিয়েটি করেন, 10 টাকা করে দক্ষিণা নিতেন। আর লোক 2-3 মাস, তার বিরাট এলাকা তো, লোক সব সারা দিন রাত পড়ে থাকতো ওইখানে মাসের পর মাস, আর উনি রুগীর গায়ে হাত দিলে রুগী সেরে যেত, এমনই তার প্রভাব ছিল। বিয়ে তো করেনি, আর যে টাকা জমতো সব নিয়ে হরিদ্বারে দান করে আসতেন। রাম নারায়ণ বাগলে, আর.এন. বাগলে, মনে রাখবেন এই রামনারায়ণ বাগলে, তিনি অতি সৎ লোক, তিনি আমার সব লেকচারের ব্যবস্থা করেছিলেন। আর আর.সি. গর্গ, তাদের মাধ্যমে ওখানে একটা রোটারি ক্লাব আগে ছিল, পরে ওই আর.সি. গর্গের মাধ্যমে আর একটা রোটারি ক্লাব হয়। সেই রোটারি ক্লাবের উদ্ঘাটনের দিন আমি লেকচার দিয়েছিলাম, যাকে সেক্রেটারি করেছে সে আমার সামনে কথা বলতে ভয়ে কাঁপছিল। একেবারে সত্য ঘটনা, এসব জেনে রাখবেন, আমি একটাও মিথ্যা কথা বলি না। শনিপথ, পানিপথ, তারপরে যমুনানগর, তারপরে আম্বালা, তারপরে নৈনিতাল, যশপুর, রুদ্রপুর, কিচ্ছা, সারা শক্তিফর্ম অঞ্চল, সারা বাঙালি অঞ্চল, দিনেশপুর, মানে ওইখানে যত 36টা কলোনি শক্তিফর্মে, তারপরে রামনগর টগর, বিভিন্ন জায়গায় আমার লেকচার হয়েছে। এবং ভুরিয়া কলোনি, শিলি কলোনি, এই শিলি কলোনিতে বহু বাঙালি, ভুরিয়া কলোনিতে বহু বাঙালি থাকে। তখন খগেনবাবু বলে একজন ছিলেন, আর একজন ছিলেন, ওর নামটা, ওই দিনকে আবার গিয়েছিল, ওই তখন মুখ্যমন্ত্রী হচ্ছে আপনার আপনারা জানেন কি, ওই নারায়ণ দত্ত তিওয়ারি, উনি গেলেন, উনি গিয়ে, আমি লেকচারে বসে আছি, উনি গিয়ে আমাকে প্রণাম করলেন, করে লেকচার দিলেন। লেকচার দিয়ে আবার বেরিয়ে যাচ্ছেন, যখন আমাকে প্রণাম করে যাচ্ছেন, তারপরে আবার ফিরে এলেন, এসে বলছেন স্বামীজি আপনি তো বৃন্দাবনে থাকেন, তা আনন্দময়ীমার খবর কিছু আপনার কাছে পাবো। তাহলে আনন্দময়ীমার সঙ্গে তো আমি দেখা করেছি, তা আনন্দময়ীমা আমি তো ঠিক বলতে পারবো না, এখন আমি অনেকদিন প্রচারে বেরিয়ে এসেছি, কোথায় আছেন আপনি, তো খোঁজ নিলে সবই জানতে পারবেন। এই নারায়ণ দত্ত তিওয়ারি, তখন তার সঙ্গে আমার পরিচয় হয় এবং অনেকক্ষণ কথাবার্তাও হয়। এবং তারপরে ওই অঞ্চলে সারা শক্তি ফার্ম, সব জায়গায়, সমস্ত বাঙালি কলোনিতে আমার লেকচার হয়েছে। এবং রামনগর বলে একটা জায়গা আছে ওখানে, সেখানে বিরাট একটা উৎসব হয়েছিল, উৎসবের দায়িত্ব আমার উপরে ছিল, আমার ব্রহ্মচারীদের নিয়ে আমি সেই উৎসব পরিচালনা করি। কয়েকদিন ধরে নাম সংকীর্তন, হাজারে হাজারে কাতারে কাতারে লোক ওখানে এসেছিল সেই উৎসবে, এবং বিরাট উৎসব। তারপরে আর অত বড় উৎসব কোনোদিন রামনগরে অত বড় নামযজ্ঞ হয়নি। আমার সম্পর্কে জেনে রাখুন। এইবার আমি যখন ধীরে ধীরে প্রচারে ব্যাপ্তি হলো, গুরু মহারাজ, এই সংক্ষেপে বলি, গুরু মহারাজ 82-তে দেহ রাখলেন, জুলাই মাসে দেহ রাখলেন, গুরু পূর্ণিমার একদিন পরে দেহ রাখলেন। সেটাও অনেক ঘটনা। তিনি 65 দিন শুধু জল খেয়েছিলেন। তিনি আমাকে অত্যন্ত ভালোবাসতেন, এবং তার খাওয়ারের যেটা ভালো লাগতো, তিনি ওই গোপেশ প্রভু রান্না করতো, তাকে বলতেন যে কেশবানন্দ বন মহারাজকে এই প্রসাদটা
এইটাই আমার এই খাদ্যটা তুমি কেশবানন্দ বন মহারাজকে, কেশবানন্দকে দেবে। তো কেশবানন্দ উনি বক্তৃতায় বলছেন যে কেশবানন্দ আমার থেকেও বড় বক্তা, এবং সেটা উনি বলেছিলেন ডায়মন্ড হারবারে। আর ডায়মন্ড হারবারে আমার লেকচার হচ্ছিল, সেটা হচ্ছে ওই সুধীর বাবু এবং এ যার বাড়িতে প্রোগ্রাম হয়েছিল, বিরাট প্রোগ্রাম, সেখানে উনি আমার বক্তৃতা শুনে বলছেন যে আমি তারপরে গুরুদেব বক্তৃতা দেবেন। তো বক্তৃতায় বলছেন কেশবানন্দ আমার থেকেও বড় বক্তা। অপূর্ব ওর বক্তৃতা, প্রাণ শান্ত হয়ে যায়। তো এইভাবে আমি প্রচার করেছি সারা ডায়মন্ড হারবার থেকে, মন্দিরা বাজার থেকে, কাকদ্বীপ থেকে, সাগরদ্বীপ থেকে, মেদিনীপুর থেকে, শোলপাট্টা, মোহনপুর থেকে, বেলদা, দুবদা, বালিঘাই, ছত্রি, সমস্ত জায়গায়, এবং দীঘা, সমস্ত জায়গায় আমি কিন্তু গেছি এবং সবাই আমাকে জানে। সেই জন্য শুনলে হয়তো আপনাদের মনে হবে মহারাজ নিজের মহিমা বলছেন। আমার মহিমার কিছু নেই, আমি মহিমা বলার লোক না। আমার কাছে কালকে যেহেতু আমি জনতার দরবারে গিয়েছিলাম, সেই জনতার দরবারে অনেক সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছিল, স্বামীজি আপনি কেন এসছেন? আমি কাউকে বলিনি, তাদের কথার উত্তরে আমি বলেছি যে আমার এরকম রেখা পাত্র, এই নামটা ভালো করে মনে রাখবেন, এটা ভাইরাল হচ্ছে সবার কাছে, আপনারাও ভাইরাল করবেন। রেখা পাত্র আমার গেস্ট হাউসটা ভাড়া নিয়েছিল, ওকে তখন কেউ দিচ্ছিল না জায়গা। ওরা আমাকে বলছিল যে আপনি আমাদের বের করে দেবেন না তো? আগে তো গত বছরে আমাদের কেউ এখানে থাকতেই দেয়নি, প্রচার করার সুযোগই পাইনি, তো আপনি আমাদের বের করে দেবেন না তো? আমি বললাম, না না, আমি তো নিজে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং বিজেপি, এদের সঙ্গে আমি ছোটবেলার থেকে জড়িত এবং সবার সঙ্গে আমার পরিচয়। আর সবাই আমাকে জানে। তপন শিকদারের সঙ্গেও আমি লেকচার দিয়েছি এই দমদমের এক জায়গায়, তপন শিকদারের অফিসে আমি কথা বলেছি তার সঙ্গে। এবং আমি নিজে ডাইরেক্ট পার্টি করব না, আমার কোনো ভক্তরা মত দেয়নি যে মহারাজ রাজনীতিতে ঢুকবেন না, সেই জন্য আমি রাজনীতিতে ঢুকিনি। কিন্তু রেখা পাত্র আমার ওই বাড়িটা কেউ ওকে জায়গা দিচ্ছিল না, আমি দিলাম। আমি বললাম দেখো তোমরা থাকো, প্রতিদিন 2000 টাকা ভাড়া দিতে হবে। তারপরে যখন ওর প্রোগ্রাম হয়ে গেল, প্রতিদিন 2000 টাকা করে হিসেবে প্রথমে দিল, তারপরে বলল, অনুরোধ করলো যে এত টাকা কোথা থেকে দেবো, আপনার 4 বিঘে জমি, বাগাত বাড়ি সব আছে, আমরা এগুলো সব ব্যবহার করব, কিন্তু আমাদেরকে মাসে 40,000 টাকা করে নিলে আমাদের ভালো হয়। এবং সেটা মুখ্যমন্ত্রীর মাধ্যমে আহ, আহ, শুভেন্দু বিকাশ চক্রবর্তী তিনি আমাকে বললেন। আমরা ঠিক আছে, আপনারা 40,000 টাকা করেই দেবেন, তার বেশি আমি চাই না। ওরা বিজেপিকে ভালোবাসি, বিজেপির জন্য এখানে যে পূর্ণিমা চক্রবর্তী বাগবাজারে জিতেছে তাকেও আমি অনেকভাবে হেল্প করেছি, তার প্রমাণ আছে। সেই জন্য আমি তাদেরকে, বিজেপিকে যেহেতু আমি সাপোর্ট করি এবং ছোটবেলার থেকে বিজেপির সঙ্গে যুক্ত, আর ওই সিপিএম এর আমলে তখন ওখানে আনন্দ মণ্ডল এমএলএ হয়েছিল, তারপরে অবনী রায় সন্দেশখালীর যে এমএলএ ছিল, এরা সব আমার কাছে এসেছে এবং এদের সঙ্গে কথা হয়েছে। এবং দেবেশ মণ্ডল যে এমএলএ, সে তো আমার গুরু ভাই, সে তো ওখানেই থাকে, তার বাড়িতেও আমি গেছি। এবং সে তার বাড়িতে অনেক ছোটবেলায় গেছে, আমার যখন 14 বছর বয়স গুরু মহারাজ গিয়েছিলেন, গুরুদেবের সঙ্গে আমিও গিয়েছিলাম, আমিও লেকচার দিয়েছিলাম। সে লেকচার এখনো সবাই মনে রাখে যে কি লেকচার দিয়েছিলেন মহারাজ। এইরকম আপনাদেরকে বলি যে আমার নাম কেশবানন্দ মহারাজ। আমাকে বারবার ফোন করছেন থানার থেকে, জেলা সভাপতির তরফ থেকে, যে আপনি এটা মিটিয়ে নিন। তা থানার থেকে কালকের বড়বাবু অনেকবার ফোন করেছেন, আজকের আবার থানার একজন বড় অফিসার ফোন করলেন, বলে আমি নূতন এসছি, আমার দায়িত্বে আছে পুরো এই অঞ্চলটা, হেমনগর পর্যন্ত, একদম সুন্দরবনের হেমনগর, এইসব এলাকার দায়িত্ব, আপনি কি একবার আসবেন? কালকে আমাকে ওসিও ফোন করে বলছিলেন আপনি একবার আসবেন। আমাদের জানেন আমাকে কত টাকা কামাই করতে হয়? কামাই না করলে আমার গেস্ট হাউস চলবে না, চালাতে পারবো না, আমি ভিকমাঙ্গা হয়ে যাব। আর গুরুদেব দেহত্যাগের পরে 86-এ আমি গুরুদেবের আশ্রম ছেড়ে বেরিয়ে আসি। বেরিয়ে আসার পরে জীবনে কোনোদিন ভিক্ষা করিনি, মনে রাখবেন। সারা কলকাতা, অশোকনগর, হাবড়া, ওই মানে এই সব অঞ্চল, তারপরে এই যে বঙ্গীয় ভাগবত সমাজ, নিখিল বঙ্গ ভাগবত সমাজ, লালা বাগান ভাগবত সমাজ, মুরারি পুকুর ভাগবত সমাজ, তারপরে বোমার মাঠের ভাগবত সমাজ, গৌর গোবিন্দ ভাগবত সমাজ, রাইকানু ভাগবত সমাজ,
এই কলকাতার সারাউন্ডিং সব জায়গায় আমি লেকচার দিয়েছি। আমার লেকচার সারা দুনিয়ার লোক শুনে পাগল হয়ে যেত। লোকে বলতো অমুক জায়গায় লেকচার দেবে, আজকের আমি অফিস করব না, আমি মহারাজের লেকচার শুনতে যাব। এসব কথা যদি প্রমাণ না হয়, কেশবানন্দ মুন্ডু কেটে দেবে, বুঝেছেন? সারা ভারতবর্ষ আমাকে জানে আমি কি ধরনের বক্তা। তবে আজকাল দার্শনিক কথা বেশি বলি বলে লোকে অত বুঝতে পারে না, কারণ আমি চিন্তা করতে করতে ধ্যানের জগতে এত গভীরে চলে গেছি। আমার সমাধি মন্দির আমি তৈরি করেছি 9 ফুট নিচে আমাকে যাতে সমাধি দেয় তার ব্যবস্থা, এবং মকরানা জয়পুর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে মকরানার সব থেকে দামি পাথর দিয়ে আমার মূর্তি আমি নিজে বসে তৈরি করে এনে সেই মন্দিরে প্রতিষ্ঠা করেছি বৃন্দাবনে। বৃন্দাবনে আমার কেশবানন্দ ধাম নামে গেস্ট হাউস আছে। আমার আশ্রমের নাম হচ্ছে ভক্তি যোগাশ্রম। এবার দেখুন, এই যে প্রচার আমার জীবনে সারা ভারতবর্ষব্যাপী, সারা সুন্দরবন থেকে সমস্ত হাই স্কুল, সমস্ত যত ধর্মসভা, ওই মানে বাণীপুর ধর্মসভা, তরুণপল্লীতে একবার আমার 15 দিন ভাগবতের লেকচার হয়েছিল। হাজার হাজার লোক, 15 দিন ধরে ভাগবত বলেছিলাম। এবং চৌরাস্তায় 15 দিন ধরে ভাগবত করেছিলাম। তখন ওই বালিকা বিদ্যালয়টা তৈরি হচ্ছিল, ওই বিজয় বিজয় হাওলাদার তখন তৈরি করছিলেন। ওখানে একটা আমাকে জমি দান করলেন। সেই জমিটা ব্যাঘ্রমুখী বলে সেইটা আমি বিক্রি করে দিয়েছি। আমি বলি এই জমি আমি নেব না। সেই জমিটা এখনো কিছু হয়নি, মানে ব্যাঘ্রমুখী প্লট। এই ব্যাঘ্রমুখী প্লট মনে রাখবেন, জ্যোতিষী কেশবানন্দ যা বলে, সেই জমিতে কাজল রায় বলে একজন কিনেছে ওই জমিটা। সে কিন্তু বড় একজন প্রমোটার, সে কিন্তু কিছু করতে পারেনি। ওই জমিটা কিনেছে অত বড় বিখ্যাত হচ্ছে ইয়ে প্রমোটার, কিন্তু তিনিও কিছু করতে পারেনি। ওই জমিটা এত দূষিত জমি। এই ব্যাঘ্রমুখী জমিতে কখনো ভালো কাজ কিছু হয় না, করা যায় না। সেই জন্য ওই সারা শিলপাড়াতে আমি লেকচার দিয়েছি। ওখানে বেহালা থানার মেজবাবু শান্তিবাবু ছিলেন, তিনি আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় লেকচার দিয়েছেন। সরকার বাগান থেকে শুরু করে সরকার বাগানে লেকচার দিয়েছি, পোড়া অশোকতলায় লেকচার দিয়েছি। ইন্দিরা গান্ধী যখন মরে যায়, মনে রাখবেন, ইন্দিরা গান্ধীর মৃত্যু হওয়ার পরে আমি যখন লেকচার দিয়েছিলাম না, ওই পোড়া অশোকতলায় সমস্ত গাড়ি ঘোড়া দাঁড়িয়ে গিয়েছিল। ওখানে তো মানে প্রায় 200-300 মাইক লাগানো ছিল, একদম সেই চৌরাস্তা থেকে শুরু করে ঠাকুরপুকুর পর্যন্ত। সেখানে আমার লেকচারে হাজারে হাজারে কাতারে কাতারে লোক, গাড়ি ঘোড়া বাস ট্রাম সব দাঁড়িয়ে গেছে। এত লোক যে সেখানে গাড়ি চলার জায়গা নেই। সব গাড়ির লোকেরা গাড়ি বন্ধ করে আমার লেকচার শুনছে যে কি হচ্ছে লেকচার। তো কেশবানন্দ হচ্ছে এই জগতের লোক, ভালো করে মনে রাখবেন। কেশবানন্দকে যারা জানে না, কালকের আমি সাংবাদিকরা কাল রাত্রে আমার কাছে এসেছিল, আমি বললাম ভারতবর্ষে কেশবানন্দকে যারা জানে না তারা ভারতবর্ষের লোকই নয়। সেই জন্য কেশবানন্দকে সবাই জানতে হবে তার কোনো কথা নেই, এটা একটু অভিমানের কথা হলো, কিন্তু বাস্তব সত্য হচ্ছে সারা ভারতবর্ষে আমি প্রচার করেছি। রোটারি ক্লাব, লায়ন্স ক্লাব, জেসিস ক্লাব, বার অ্যাসোসিয়েশন, একটা সন্ত কলোনিতে আমার লেকচার হয়েছিল সাহারানপুরে, স্বামী ভক্তানন্দ অ্যারেঞ্জমেন্ট করেছিলেন, সেখানে আমি লেকচার গিয়েছিলাম। ওখানকার যে বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, সেই তার স্ত্রী আমার শিষ্যা ছিল। সেখানেও একটা বিরাট ঘটনা ঘটেছিল, মানে বন্ধা রানীর মুখ দেখতে নেই, বন্ধা মেয়ের মুখ দেখলে পাপ হয়, তার আর উদ্ধার হয় না, এইসব শুনে ওই আমাদের সেই মা, আমার শিষ্যা, তিনি খুব কাঁদছিলেন। আমি গাড়িতে এসে যখন লেকচার দিয়ে এসে বসলাম ওই প্রেসিডেন্টের গাড়িতে, ওই বার অ্যাসোসিয়েশনের যে সভাপতি তার গাড়িতে এসে বসলাম, তো ওই মা দেখি কাঁদছে। আমি বলি, মা आप क्यों रो रही है, क्या बात है, क्या हो गया? बोले गुरुजी हमको बहुत दुख लगा, मेरी बहू कितनी अच्छी है, आप जानते हैं कितनी सेवा करती है। এক জমিদার বাড়ি ছিল পাশে, তার বাড়িতে আমি থাকতাম, সেই মায়ের বাড়ি সাহারানপুরে। সাহারানপুর গিল কলোনিতে আমার লেকচার হতো 1 মাস ধরে। গিল কলোনি, নারায়ণ মন্দির, ওটার এখন নারায়ণপুরি নাম হয়ে গেছে, কিন্তু গিল কলোনি, ওই গিল কলোনিতে। তারপরে মাহেন্দ্রী মাতাজি বলে একজন মানে ওইখানেই বাড়ি সাহারানপুরে, তিনি আমার জন্য মানে কি আমার বিছানা পত্র, আমার ব্রাশ, জুতো, মোজা, জামা কাপড়, পাগড়ি, তারপরে টাকা পয়সা, গদি, বালিশ, কম্বল সব বয়ে বৃন্দাবনে আমাদের আশ্রমে দিয়ে গেছেন। তার যত সঙ্গীরা আসতেন বৃন্দাবনে, তারা ওই শ্রৌতমুনি আশ্রম যেটা আছে সেখানে থাকতেন, কিন্তু আমার জন্য সব বয়ে এনেছিলেন ওই সাহারানপুর থেকে, এনে দিয়েছেন। তো আমি ভারতবর্ষে এমন কোনো বাড়ি নেই
ওই শিকোহাবাদে এক বাড়িতে আমাকে কম্বল, লেপ, কাঁথা, বিছানাপত্র, সারা ভারতবর্ষে যে কত বাড়িতে আমার থাকার জায়গা আছে, আর কত বাড়িতে যে আমি থেকেছি, আর কত বাড়ির লোক যে আমাকে কত ভালোবেসেছে, সেটা আপনাদের বোধের মধ্যে আসবে না। কেশবানন্দ ছোটবেলার থেকে, আমি সল্টলেকে লেকচার দিতে গেছি কর্নেল সাহেবের বাড়িতে, সেখানে সব লোক এসছে। তিনকড়ি ব্যানার্জি কর্নেল সাহেব ছিলেন, তা তিনি তো এখন মারা গেছেন। তো ওই তিনকড়ি ব্যানার্জির বাড়িতে লেকচার গেছি, মায়েরা সব এই পাদুকা এনেছে। পাদুকা বোঝেন? পাদুকা মানে ওই পা রাখার একটা চৌকি মতন। তো ওইটা এনে বলছে আপনি এইটায় পা দিয়ে একটু বসুন। তাহলে কেন মা? বলছে এইটা আমি ঠাকুর ঘরে নিয়ে পুজো করব। তা আপনি পা রাখলেই এটা আমার যথেষ্ট। আমার পা রেখে নিয়ে তারা নিয়ে গেছে। আমার মহিমা, মহিমা আমার মহিমা, ভগবানের যত মহিমান আছে আছে না, আমার নাম শুনলে বুঝতে পারবেন আমার মহিমা সারা ভারতবর্ষ। বসিরহাটের সব জায়গায় লেকচার, দণ্ডিরহাটে লেকচার দিয়েছি, খোলাপোতাতে লেকচার দিয়েছি, তারপরে ওই ধানকুড়িয়া যে এলএমএস মানে লন্ডন মিশনারি হাই স্কুল, সেই হাই স্কুলে আমার গুরু ভাই ছিল হেডমাস্টার, সেই স্কুলে আমি লেকচার দিয়েছি। এবং সমস্ত মানে আপনারা শুনলে বুঝতে পারবেন যে কেশবানন্দ কোন লেভেলের লোক। এইবার ধরুন এই রেখা পাত্রকে আমি ভাড়া দিলাম যে আমি তো বিজেপি করি, আমি কারোর ভয়টাই করি না ছোটবেলার থেকে। একদম ওই শিবের আশীর্বাদে এই ত্রিশূল নিয়ে জন্ম। তো কালকে সাংবাদিকদেরও দেখাচ্ছিলাম যে ত্রিশূল নিয়ে আমার জন্ম, আমি ভয় ডর করি না। সারা ভারতবর্ষে আমি আমাদের নন্দগ্রাম কলেজের আমি প্রেসিডেন্ট ছিলাম, সেখানে এখনো আমি মেম্বার আছি, এবং স্পেশাল মেম্বার হয়ে ওই আমাদের যে অল ইন্ডিয়া আমাদের যে আপনার আছে পোস্ট গ্রাজুয়েট কলেজ, এখন রিসার্চ সেন্টার, তারপরে ইঞ্জিনিয়ারিং কলেজ, ল কলেজ হয়ে আছে যেটা ইসকনের সামনে, ওটাতেও আমি ওখানে আমি গেস্ট হাউসে থাকতাম, থেকে ওখানে ইংলিশ পড়তাম আমাদের বিবি সাহার কাছে। বিবি সাহা, বংশীবদন সাহা, তার বাড়ি বেহালায়। তিনি আমাকে ভীষণ শ্রদ্ধা করতেন, তার বাড়িতে গিয়েও পড়েছি। এবং এতে গিয়ে মানে ইংলিশটা অত নলেজ ছিল না, পুরী ধামে গিয়ে তাকে নিয়ে গিয়ে পুরী ধামে পুরুষোত্তম গৌড়ীয় মঠে থেকে তার কাছে আমি ইংলিশ পড়তাম। তো আমি আমার জীবনে মনে রাখুন এগুলো, এই কথার যদি একটা মিথ্যা কেউ কোনো কোনো কিসের বাচ্চা বলবো, কেউ যদি প্রমাণ করতে পারে না, আমি প্রাণটা ত্যাগ করে দেবো। আমার নাম কেশবানন্দ, ভালো করে মনে রাখবেন। আর রেখা পাত্র আমাকে কি বলছে জানেন? আমি নেবুখালিতে কোনোদিন গিয়ে থাকি না, মার সময়ও থাকিনি। মা বুকে জড়িয়ে বুক ফেটে যাচ্ছে, ক্যান্সারে মরে যাচ্ছে, বলে বাবা আমি তো মরে যাচ্ছি, তুই তো চলে যাচ্ছিস, তা আমি মরে যদি জন্ম হই তোকে যেন আবার পেটে ধরতে পারি। আমার চোখ দিয়ে সে কথা বললে জল আসে। আমি এই জন্য জীবনে মনে রাখবেন, আমি জীবনে কারোর ভয় করি না। ভয় আমাকে আমাকে ওসি সাহেব কালকে কয়েকবার ফোন করেছেন, আজকেও থানার থেকে ফোন করেছে, জেলা জেলা সভাধিপতির অফিস থেকে ফোন করেছে যে আপনি এটাকে মিটিয়ে নিন। আমি কি মেটাবো? আমি তো বলেছি তিনটে কথা, হয় আমার বাড়ি কিনে নাও, কিনে নাও, না হলে ছেড়ে দাও, না হলে ভাড়া মেটাও। 3 মাস হয়ে গেল ভাড়া দেয় না। তিনটে কথা আমি বলেছি, আপনারা শুনে থাকবেন। সেই জন্য এই রেখাপাত্র আর ওখানে এই যে শুনছেন না, আপনারা ভাইরাল করে দেবেন প্রোগ্রামগুলো যে কেশবানন্দের স্টেটমেন্ট। আমি নেবুখালিতে আমার ভাইদের প্রত্যেকের বাড়ি করে দিয়েছি, প্রত্যেকের নামে 1 লাখ টাকা করে। আমাদের মনোরঞ্জন সেক্রেটারি তার মাধ্যমে প্রত্যেকের অ্যাকাউন্ট খুলিয়েছে আমার টাকা দিয়ে। 500 টাকা করে অ্যাকাউন্ট খুলে 1 লাখ টাকা করে ফিক্সড করে দিয়েছি, যে টাকা তুলতে পারবে না, এই আমার টাকা থাক, মানে ওরা যাতে খেয়ে না ফেলে সবাইকে। তারপরে দেখলাম যে টাকা তো খেয়ে ফেলছে, তখন বাড়ি করে দিলাম। সেজ ভাইয়ের বাড়ি, ছোট ভাইয়ের বাড়ি, বিরাট বাড়ি। ছোট ভাই একদিন বলছে যে আমি তো শিবকে ভালোবাসি, তা আমি মরার আগে একটা শিব মন্দির যেভাবে হোক একটুখানি করে যাব। তা আমি ওই কথা শুনে বললাম ঠিক আছে, তুই শিব মন্দির কর, যত টাকা লাগে আমি দেবো। ওই শিব মন্দির করে দিলাম, স্টেজ করে দিলাম, এবং তার দোতলা বাড়ি করে দিলাম। এখান থেকে কলকাতা থেকে আমার সঙ্গে, এখান থেকে শুরু হবে বিশেষ কথা, ভালো করে শুনুন। আমার সঙ্গে কলকাতা থেকে 100 জন করে লোক যেত ওখানে ওই শিব মন্দিরে। যেহেতু আমরা সুন্দরবনেও বেড়াতে নিয়ে যেতাম, সুন্দরবনেও বেরিয়েছি আমি তাদেরকে নিয়ে। প্লাস ওই শিব মন্দিরে উৎসব হতো, সবাই থাকতো, খেত, রান্না বান্না হতো। আমাদের ফেলু হাজারি, আমাদের গঙ্গাধর সাঁতরা, এরা প্রচুর, মানে একবার তো এত লোক পাঠিয়ে এত ফুলের টব পাঠিয়েছিল,
ফুলে ফুলে লোকারণ্য। যারা বক্তৃতা দিচ্ছিল তারা বলছে শিবরাত্রি এত সুন্দর হতে পারে, আমরা কল্পনাও করতে পারি না। আমার একজন স্নেহপাত্র সুজন, মানে সজ্জন মহারাজ হয়ে হিঙ্গলগঞ্জে আছে, তো বলছে যে এত অপূর্ব সাজানো, এইরকম শিবরাত্রি হচ্ছে। আর ওই এত লোক আমার সঙ্গে গেছে, তাদের জন্য কি করেছি জানেন? 100টা গদি, 100টা কম্বল, 100টা বেড কভার, 100টা বালিশ সব আমি কলকাতা থেকে গাড়ি করে নিয়ে গেছি ওখানে, এবং তার সঙ্গে গঙ্গাধর সাঁতরা আরো অনেক কিছু দিয়েছে। সেই সব করে ওই সব আমরা ওই নেবুখালীতে উৎসব করতাম প্রতি বছর। কিন্তু এইবার আমার কথাগুলো ভালো করে শুনুন, ভাইরাল করবেন, সবাইকে জানাবেন যে কেশবানন্দ কি বলছে, ভালো করে শোনো। এই যে ভাষা জাতিটা না, ভাষা জাতিটা আমি পরবর্তীকালে জানতে পেরেছি, এরা, আমি যে লোক নিয়ে গিয়েছিলাম, আমার লোকেদের সঙ্গে সেবার মানে এত অসৎ ব্যবহার করে, এবং তাদেরকে সারা গ্রামে আমি আমার ছোট ভাইকে এবং কাকাবাবু গঙ্গাধর মণ্ডলকে দিয়ে সারা গ্রাম নিমন্ত্রণ করিয়েছিলাম। কিন্তু ওরা হিংসা করে মদো মাতাল, যত ছোট লোক অসভ্য ইতরগুলো ওইখানে থাকে নেবুখালীতে, বেশিরভাগ ইতর। আমাকে রামপাত্র আর ভরতপাত্র, যারা হাই স্কুলের মাস্টার, রামপাত্র ভরতপাত্র বলেছিল, মহারাজ আপনি এখানে কিছু করতে পারবেন না, আপনি কি করে করবেন, করে দেখান কি করে করবেন। তো আমি অনেক কিছু করলাম, কিন্তু ওদের কথাই সত্য হলো, ওখানে আমি অনেক কিছু করতাম, কিন্তু ওখানকার পাপী ওই মদ মাতাল ছেঁচড়া অসভ্য জীব, তার মধ্যে আমার একটা নাতি আমার এখানে এসে চুরি করে গেল বিশাল, সেটা হচ্ছে মরে গেছে। তার শালার বাড়িতে টাকা পয়সা সোনা দোনা দিয়েছে, তারা দেয়নি বলে ওই শালার বাড়িতে গিয়েই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আমার এখান থেকে 3টে সোনার আংটি, 3টে স্টোন, 6.5 লাখ টাকা ক্যাশ, এসব সব চুরি করে নিয়ে ওই শালার বাড়িতে নিয়ে রেখেছিল। যেহেতু আমি পুলিশ দিয়ে ওখানে রেড করিয়েছিলাম, এই আমার শ্যামপুকুর থানার পুলিশ, হিঙ্গলগঞ্জ থানার পুলিশ সব গাড়ি নিয়ে গিয়েছিল, কিন্তু ওর বাবা ওকে তাড়িয়ে দিল। আমি বললাম, তোমার ছেলেটাকে ছেলেটা যখন মরে গেল, আমি ওর বাবাকে ফোন করে বললাম, লক্ষ্মীকান্ত আমার বর্দির ছেলে, তার এক ছেলে তো নদীতে ডুবে মারা গেছে মাছ ধরতে গিয়ে, একটাই ছেলে আছে লক্ষ্মীকান্ত মণ্ডল, তাকে আমি গেস্ট হাউস করার দায়িত্ব দিলাম। একজন বলছিল 280 টাকা স্কোয়ার ফুট হিসেবে করে দেবো, কিন্তু ও আমাকে বলল, মামা আমাকে 300 টাকা করে দেবেন স্কোয়ার ফুট। সেই 300 টাকা করে স্কোয়ার ফুট দিয়ে আমার বাড়িটা আমি তৈরি করালাম। দীনবন্ধু, গঙ্গাধর কাকা, এরা আমার সম্পর্কে, এদের সঙ্গে আমার সম্পর্ক ছিল না, কিন্তু এদের হাতে সব টাকা দিয়েছি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এদের প্রত্যেকের নামে, এই ছোট ভাইয়ের নামে, বড় ভাইয়ের নামে, ছোট বোনের নামে, মেজো ভাইয়ের নামে, দুনিয়ার এদের নামে 1 লাখ টাকা করে ফিক্সড করেছি। মেজো ভাইয়ের নামে একটা শেয়ার কিনে দিলাম 40,000 টাকা দিয়ে, সেই সব মানে ওই মাছের ঘেরি করে তার জন্য। তা আমি তো দুনিয়াতে সবার জন্য করলাম, ওই ভাগ্নেকে বাড়ি করার জন্য, তারপরে সেই সব কাঠফাট নিয়ে অনেক বাড়ি টাড়ি করে ওখান থেকেও টাকা নিয়েছে, আমার কাছ থেকে কয়েকবার টাকা নিয়েছে, তারপরে ইট নিয়েছে, সেসব কিছু নিয়ে ও বাড়ি টাড়ি করেছে, দোকান করেছে, সাজিয়েছে। গিয়ে দেখবেন ভিকমাঙ্গা দোকান কিচ্ছু নেই, কিন্তু আমার সব টাইলস ফাইলস নিয়ে গিয়ে বলে, মামা এই টাইলসগুলো নিয়ে যাবো, এগুলো বেঁচে গেছে, তাহলে নিয়ে যাও। তো নিয়ে গিয়ে সেসব টাইলস ফাইলস লাগিয়ে দোকান টোকান সুন্দর করে করেছে। তো আমি বললাম, যাক গে, আমি তো নিতান্ত দরিদ্র পরিবারে জন্মেছিলাম, তো আমার যদি সামর্থ্য থাকে এদের কিছু করে দেই। করে দেওয়ার জন্য 1 লাখ টাকা করে ফিক্সড করে দিয়েছি। তারপরে আবার ছোট ভাই মরে যাওয়ার পর তার শ্রাদ্ধের সমস্ত খরচ আমি করেছি। বড়দা মরে যাওয়ার পরে বড়দার মেয়ের হাতে আমি গিয়ে 50,000 টাকা দিয়ে এসেছি। সমস্ত শ্মশানে যারা বসেছিল তাদের ফল মিষ্টি কিনে খাইয়েছি, সবাইকে রক্ষা করেছি। এখানে যারা বিপদে পড়ে আসে তাদেরকে আমি এই আরজি কর হসপিটালে তাদের জন্য গিয়ে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করি, সমস্ত ব্যবস্থা করি, যাতে সবাই সুস্থ হতে পারে, ভালো থাকতে পারে। হার্টের ট্রিটমেন্ট ছোট ভাইকে বললাম, তুই চলে আয় আমার কাছে, কিছুতে এলো না, কিন্তু পরে ওই হার্টের জন্যই মারা গেল। তো ছোট ভাইটাকে বারবার বললাম, ওর মেয়েকে আমি বকেছিলাম, আর ছোট ভাই আমাকে বলেছিল, মহারাজ আমি কাকে বিশ্বাস করব। তার মানে ওর বাক্স থেকে টাকা চুরি করে নিয়েছে, ও বলছে ওর বউ চুরি করেছে। আমি বললাম, বউ চুরি করেছে, তা কি করা যাবে, আর যা চুরি করেছে করেছে। একদিন ফোন করে বলছে যে আমার তো ওষুধ কেনার টাকা নেই, আমাদের গীতা দেবীকে ফোন করছে যে ওষুধ কেনার টাকা নেই, তাহলে কি আমি ওষুধ না খেয়ে মরে যাব। আমি সঙ্গে সঙ্গে, আমি বলে এক্ষুনি টাকা পাঠিয়ে দিই, 36,000 টাকা পাঠিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে, তার ডকুমেন্ট আছে। সেই জন্য মনে রাখবেন
যে ওষুধ কিনে তুই খাবি না কেন রে, তুই আমার ছোট ভাই, তুই যদি অকালে মরে যাস তাহলে তো সারা নেবুখালীর প্রজেক্ট নষ্ট হয়ে যাবে। কারণ আমি নেবুখালীতে এখনো যাই না। আর এই রেখা পাত্র আমাকে কি বলেছে জানেন? সোজা কথা শুনুন, বলে আমি র্যাকেট চালাই। র্যাকেট চালিয়েছি নাকি? ওকে বেশ্যার র্যাকেট চালিয়েছি নাকি? এই নোংরা বেশ্যা, এ আর একটা মানে এ আর এক ধরনের ছেঁচড়ি। এই রেখা পাত্র, একে আমি মা বলি, রেখা মা। ও বলে আমি পিতৃতুল্য, কিন্তু এই ছেঁচড়ি বলে আমি নাকি র্যাকেট চালাই। আর ওই রাকেশের ভাই, সে ওখানে কালকের নাকি বলেছে মহারাজকে অ্যারেস্ট করো। তা আমি তো পুলিশকে বললাম যে আমাকে অ্যারেস্ট করুন যোগ্যতা থাকলে, আমি তো ভয় করি না, অ্যারেস্ট করে দেখান কার কি যোগ্যতা আছে। বলে না 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 না, আপনি দয়া করে একটু আসুন। বড়বাবু বারবার ফোন করছেন, আজকেও থানার থেকে ফোন করে বলছে মহারাজ একবার এলে ভালো হতো। আমরা আরে আপনার কাছে যাব কি জন্য? বলে আপনি রেখাপাত্রর নামে কি কোনো এফআইআর করবেন? আমি আমার দরকারই নেই, আমি পার্টিকে জানিয়েছি, পার্টি নিয়েছিল আমার কাছ থেকে এটা এতে ভাড়াতে, পার্টি ব্যবস্থা করবে, পার্টিকে আমি জানিয়েছি এবং পার্টির তরফ থেকে পার্টি যা ব্যবস্থা করবে সেটা পার্টির দায়িত্ব। আমি আপনাদের কাছে যাব কেন? আর রেখাপাত্রের নামে আমি এফআইআর করবো কেন? আমি তো নিজে বিজেপি করি, আমি তো এখানকার পূর্ণিমা চক্রবর্তীকে প্রচুর হেল্প করেছি, রেখাপাত্রকে হেল্প করেছি। বিজেপি আমার প্রিয়, রেখাপাত্র প্রিয় না, বিজেপি প্রিয়। তো বিজেপির থেকে দাঁড়িয়েছে বলে ওকেও নানানভাবে হেল্প করেছি। আমার নেবুখালীর যত লোক সবাইকে বলেছি রেখাপাত্রকে ভোট দেওয়া, রেখাপাত্রকে ভোট দিয়েছে, জিতিয়েছি। এবং দেবেশ মণ্ডলও বলছে আমার অঞ্চলে রেখাপাত্র অনেক ভোট পাবে, যেহেতু আমি দাঁড়াইনি আমার লোকজনও ভোট দেবে। দিয়ে ওই কিছু ভোটে জিতেছে, না হলে ও হারতো। কিন্তু মনে রাখবেন আমার নাম কেশবানন্দ, আমি দুনিয়ার কারোর ভয় ডর করি না কোনো। আর এই ভাষা জাতটা হচ্ছে সব থেকে খারাপ। আমার উৎসবে লোককে আসতে দেয়নি, খেতে দেয়নি। তাই আমি বলেছিলাম বলে ওখানে আমার সমস্ত লোক যারা গিয়েছিল শিবরাত্রিতে তাদের সামনে এসে মদ খেয়ে ঝামেলা করেছিল। পাপীগুলো, ওদের মুখ দেখাও পাপ, আমাকে বলছে আপনি একবার আসুন না। আর আমার দায় পড়েছে, আমি কিসের জন্য যাব? আপনি এখানে এসে কথা বলবেন তো এখানে আসুন, থানার থেকে বড়বাবুকে নিয়ে আপনি আসুন। আজকের কে ফোন করেছে বললো আমি বোধহয় উনি সার্কেল ইন্সপেক্টর হবেন, যাই হোক উনি আজকেই ফোন করেছিলেন। তা আমি বললাম আমি তো যাব না। আমি আমার যেতে গেলে জানেন আমার কত টাকা মাসে খরচ হয়? আপনি দেবেন? আপনি দেবেন বলুন, ওখানে গিয়ে বসি। আমার মাসে কমসে কম 4 লাখ 5 লাখ টাকা খরচ হয়। আমার মাইনে করা লোক রয়েছে অন্তত 15-16 জন, পূজারি থেকে শুরু করে, গেস্ট হাউসের কর্মচারী থেকে শুরু করে, বিভিন্ন রকমের লোক, রান্নার লোক থেকে আরম্ভ করে পরিষ্কার পরিচ্ছন্ন করার লোক, আশ্রমের লোক, সব লোককে আমাকে রক্ষা করতে হয়। তাদের খাওয়া দাওয়া থাকা, তাদের সবাই তো আমার আশ্রমেই খায়। আশ্রমে খায়, খাওয়ার খরচ কত আজকের আপনারা ভালো করে জানেন। যদি প্রতিদিন 15-20 জন লোক খায়, আশ্রমের লোক, তার কত টাকা খরচ? কোনো অতিথি এলে তাদেরকেও খেতে দেই। তো সেই জন্য জানতে হবে যে কেশবানন্দ বন মহারাজ দুনিয়ার বুকে জন্মেছে বিশেষ ক্ষণে। সেই ক্ষণটা আপনাদের মগজে ঢুকবে না, কারণ আপনারা শেয়ার করে দিন, জগতে বুঝুক যে এই মানে এই যে পণ্ড ক্ষত্রিয় বা এই যে ভাষাজাত, এই জাতটা এত খারাপ। এই কাঁকড়ার মতো উপরে যে যাবে তার ঠ্যাং ধরে নিচে টানবে। ওখানে যে আমি এত লোক নিয়ে উৎসব করেছি কয়েক বছর ধরে, সেই উৎসবটা বন্ধ হয়ে গেছে ওই ছাগলগুলোর জন্য। ওই ছাগল, ওগুলো হচ্ছে ছাগল, নেবুখালীতে মদখোর ছাগল। যারা মদ খায় না তাদেরকে আমি মনুষ্য রূপে দেখি না, মদখোর, নেশাখোর, গাঁজাখোর। ওই রাকেশটাও তো ওই জন্য মদ গাঁজা কত কিছু। ওর বউ নিজে আমাকে বলেছে দাদু ও যে কি খায়, ঘরের থেকে বেরিয়ে যায় সিগারেটের মধ্যে কি ঢুকিয়ে খায় ভগবান জানে। তার মানে ও আর ওই নেশা করে সারাদিন শুয়ে থাকতো। ওর বাবাও আমাকে বলেছে, লক্ষ্মীকান্ত তো আমার নিজের ভাগ্নে, সেও বলেছে সারাদিন মদ খেয়ে পড়ে থাকবে, ঘরের মধ্যে পড়ে থাকবে, শুয়ে থাকবে, কোনো কাজ করবে না, দোকানেও যাবে না, দোকানেও গিয়েও দেখবে না। এর বাবাও বলেছে, ওর বউও বলেছে, বলে দাদু কি ভয়ঙ্কর, আর এই বাচ্চা দুটোকে পুরো বিগড়াচ্ছে, আর আমি যে কি কষ্টে আছি দাদু। সেই জন্য তার বউও ওই বাচ্চা দুটো ওখানে রেখে চলে এসছে, তার ভাইয়ের কাছে চলে এসছে, ওইসব দিয়ে গেছে। কিন্তু ভাই দেয়নি বলে, ওই টাকা পয়সা সোনা দেয়নি বলে ওই শ্বশুর বাড়িতেই আত্মহত্যা করেছে। আমি লক্ষ্মীকে বলেছিলাম তোমার ছেলে যে মরল ওটা তোমার জন্য, তুমি মেরেছো তোমার ছেলেকে। কারণ পুলিশে যদি ধরতো ওই দিনকে, তুমি তো ধরতে দিলে না, ফোন করে তাড়িয়ে দিলে। যদি তুমি ওকে ধরতে দিতে তা চুরি ওকে আমি ছাড়িয়ে আনতাম, কিন্তু ওকে শোধন তো হতো। কিছুদিন যদি জেলে থাকতো
তাহলে ওর কেস তুলে নিতাম আমি। কিন্তু ওকে তুমি ধরতে দিলে না। ছেলেটা ক্ষোভে দুঃখে মানে ভীষণ ক্লিষ্ট হয়ে আজ ছেলেটা আত্মহত্যা করলো। আত্মহত্যা করতো না তো, আত্মহত্যা তো তুমি করিয়েছো। তা তুমি ওদের নামে কেস করো। তো বলছে আর কেস করে কি হবে, আমার নাতি নাতনিটা আমার কাছে থাকলেই হবে। তো বউটা তো চলে এসছে, সে তো বাচ্চা মেয়ে। তিতলি, তাকে আমি ভীষণ স্নেহ করতাম, সে আমাকে প্রচুর শ্রদ্ধা করে। তিতলি, সে আমাকে সব কথা বলেছে। সেই জন্য মনে রাখবেন, এই নেবুখালীর এই যাদেরকে আমি এত ভালো করেছি, এই জগতে কলিযুগে যার ভালো করবেন সে আপনার সর্বনাশ করবে। এই ভাষাজাত বিশেষ করে, আমিও তো ভাষা জাতির ছেলে। আমিও ভাষা, ওই পোদ বা পণ্ড ক্ষত্রিয় যারা, আমি তো সেই বাড়ির সন্তান। আমি বলছি যে ভাষা জাত অত্যন্ত নোংরা জাত, অত্যন্ত অসভ্য জাত। এরা মদখোর, এরা সুযোগ পেলেই নিজের উন্নতির পথ না দেখে মদ খাবে, গাঁজা খাবে, অপদার্থগিরি করবে। আমার ছোট ভাইকে নিয়ে আমার কাকা বাবুও মদ খেয়ে বহু টাকা নষ্ট করেছে, বহু কিছু করেছে, উল্টো পাল্টা ঘর বাড়ি করেছে। সেসবগুলো এখনো তার প্রমাণ রয়ে গেছে। একদিন গিয়ে দেখি, আমি হঠাৎ আমাকে খবর দিয়েছে, আমি গেছি, দেখি মানে পুকুরের ঘাট পাকা বাঁধিয়ে দিচ্ছিলাম, বললাম বানিয়ে ফেল। তা সে এত উঁচু করেছে, আমি বললাম এত উঁচু এই পুকুরের ঘাট, এতে লোক নামবে কি করে আর উঠবে কি করে আর জলে যাবে কি করে, এত উঁচু করেছি, ভাঙ, এক্ষুনি ভাঙ। ছাগল, ওর ছোট ভাইটাকে ছাগল বলতাম বেশিরভাগ, অপদার্থ ছাগল, ভাঙ। তো সেইটাকে ভাঙিয়ে ঠিক করলাম, এখনো ওইভাবে রয়েছে। সেই জন্য আমি দাঁড়িয়ে থেকে ওই ঘাটটা বানিয়ে তারপরে আমি তো চলে এলাম, আমি তো ওখানে থাকতাম না, দেখতে গিয়েছিলাম যে কি করছে। তাই এই জন্য আমি এখনো নেবুখালীতে থাকি না, নেবুখালীতে আমার যাওয়ার দরকার নেই। আর পুলিশ আপনাদের কাছেও প্রোগ্রাম যাচ্ছে যদি, আর সবাই যদি ভাইরাল করেন, পুলিশ তো জেনে রাখো যে ওসি সাহেব কিংবা সার্কেল ইন্সপেক্টর যারা আমাকে ফোন করছেন, কেশবানন্দ কারোর কাছে গিয়ে মাথা নোয়ায় না, কোনো আন্ডারস্ট্যান্ডিং করে না, কোনো দরকার নেই। আমি শায়েস্তা করতে পারি, একাই শায়েস্তা করতে পারি, সবাইকে শায়েস্তা করতে পারি, সব বাঁদরের বাচ্চাকে মানুষ করে দিতে পারি। সেই জন্য মনে রাখবেন, কেশবানন্দ বন মহারাজ কারোর ভয় করে কথা বলে না। সেটা ওই পুলিশদেরকেও বলেছি, আমি শুধু এই ফেসবুকে বলছি না, সবাইকে বলছি। আর ওই রাজেশ একটা মদখোর মাতাল ছেঁচড়া, ওই যে ওখান থেকে জল নিয়ে গিয়েছিল তারকেশ্বরে, ও কেন গেছে? ওর কোনো ভক্তি আছে নাকি? ও তো মাতাল, দিন রাত মদ খায়, মদ খেতে খেতেই গেছে। আর মদ খেয়ে এসে ফেসবুকে নানান রকম বাজে কথা বলছে, বলে মহারাজ আমার দাদু, মহারাজকে অ্যারেস্ট করতে হবে, লোককে নিয়ে মিছিল করছে। ওরে ছাগল, তুই সারা নেবুখালী মিলে কেশবানন্দকে অ্যারেস্ট করবার যোগ্যতা কারুর আছে? একবার তো দেখে নেই আমি যে কে কার যোগ্যতা আছে কেশবানন্দকে অ্যারেস্ট করে, কোন অপরাধ করেছে কেশবানন্দ। আগে প্রমাণ দিবি, ছাগলের বাচ্চা, বান্দর কুত্তা, অসভ্য ইতর। এই রেখা পাত্র আমাকে বলেছে আমি নাকি ওখানে র্যাকেট চালাই, যেখানে কেশবানন্দর সঙ্গে এখনো রেখা পাত্রর সাক্ষাতে দেখা হয়নি। আমার সেক্রেটারির মাধ্যমে এগ্রিমেন্ট হয়েছে, সেক্রেটারি সই করে নিয়েছে, ওরা এগ্রিমেন্ট করেছে, সেই এগ্রিমেন্ট পেপার সব আমাদের কাছে আছে। সেই জন্য মনে রাখবেন, তাহলে এগ্রিমেন্ট করেছে, টাকা দেয়নি, 3 মাস হয়ে যাচ্ছে, টাকা দিচ্ছে না। আবার ওখানে জবরদখল করে ওইখানে রয়েছে, বলে 1 বছরের কোনো এগ্রিমেন্ট ওদের কাছে আছে নাকি? 1 বছরের এগ্রিমেন্ট আমি করেছিলাম? ও তো ভোটের আগে নিয়েছিল, আর নিয়েছে মার্চ মাসে। আর মার্চ মাস থেকে আমি কতদিন বললাম যে এই কদিনের ভাড়া তোমাদের দিতে হবে না, তোমরা পরের থেকে ভাড়া দাও। কারণ আমি বিজেপি করি, আমি তোমাদের সাপোর্ট করব, এটাই তো আমার কাজ। আমি বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস এর সঙ্গে যুক্ত। তো আমি এই ধরনের লোক, অতএব আমাকে কেন তোমরা তোমাদের সুবিধে সুযোগ করে দেব? তোমার হয়ে আমি সবাইকে বলেছি, সবাই ভোট দেবে, তুমি জিতে যাবে, আমি চেষ্টা করব। এগুলো হচ্ছে আমার কাজ, কারণ আমরা ভেতর থেকে কাজ করি, বাইরে সামনে আসি না। কিন্তু কেশবানন্দ বন মহারাজ দুনিয়াতে প্রতিষ্ঠিত ব্যক্তি, দুনিয়ার, আমি ভক্তি যোগাশ্রম ট্রাস্টের ফাউন্ডার প্রেসিডেন্ট, সেই ট্রাস্টটা 80G ধারায় রেজিস্টার্ড, সেই ট্রাস্টের আমি ওনার। আমার বিরুদ্ধে কিছু বলতে গেলে আগে ভেবে চিনতে বলিস, না হলে আমি যে কত রকম করতে পারি তার কোনো ব্যাখ্যা নেই। সেই ব্যাখ্যাগুলো বলবো না তো, চ্যানেলে বললে সবাই শেয়ার করুন আর ফেসবুকে পাঠিয়ে দিন। আমি কত রকম করতে পারি, আর শয়তানি করলে তার পরিণাম কি হতে পারে সে পরিণামটাও আমি দেখাতে পারি। আমি নাকি র্যাকেট চালাই, আমাকে বলছে র্যাকেট, উনি মহারাজ হয়ে আমার পিতৃতুল্য লোক, উনি তো এখানে র্যাকেট চালাতেন। আরে আমি ওখানে গেলাম কবে? তোর সঙ্গে দেখা হয়েছে?
তোর সঙ্গে এগ্রিমেন্টে আমি গিয়েছিলাম ওখানে। তোকে তোকে দেখেছি কোনোদিন? না তোর বরকে দেখেছি। ছাগলি কোথাকার, আমাকে বলে র্যাকেট চালায়। ওটা একটা পৃথিবীর অপদার্থ, ছাগল, পাষণ্ডী, নরাধম। পৃথিবীতে ওর জন্ম হয়েছে, ওর পরিণাম খারাপ হবে, এটা আমি বলে দিলাম, এবং হবেই হবে। কেশবানন্দের বাণী কখনো মিথ্যা হয় না। কেশবানন্দ জগৎকে পরিচালনা করে, সারা ভারতবর্ষে লেকচার দিয়েছি। ও তো জানে না, ও তো পয়দা হয়নি, ও পয়দা হয়ে দেখেছে কিছু? কেশবানন্দ সারা সুন্দরবনের সারা হাই স্কুলে তো আমার লেকচার হয়েছে। সেটা এমন কোনো জায়গা নেই। হিঙ্গলগঞ্জ মঠে তো আমি ছিলাম, ওখান থেকে সারা জায়গায় লেকচার দিয়েছি। বোলপুরে লেকচার দিয়েছি, মামুদপুরে লেকচার দিয়েছি, বিশপুরে লেকচার দিয়েছি, বিশপুর হাই স্কুল মাঠে লেকচার দিয়েছি, মামিদপুর হাই স্কুল মাঠে লেকচার দিয়েছি। ওখানে রমণী সামন্ত বলে একজন ছিলেন মামুদপুরের, তিনি কি প্রচার করছিলেন জানেন? খোঁজ নেবেন। তিনি বলছিলেন যে আমরা বিবেকানন্দকে দেখিনি, কিন্তু কেশবানন্দের বক্তৃতা শুনলে বেশ কেশবানন্দ কেমন ছিলেন সেটা বোঝা যায়। আরো একটা কথা বলি, এই বিবেকানন্দ সম্পর্কে বলি। আমি যখন ওই এতে শিলপাড়ায় মহাপ্রভুর 500 বছর উৎসবে গিয়েছিলেন ওই আমাদের জজ সাহেব, কি জানো, ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায় বোধহয়, তো উনি গিয়েছিলেন। উনি আমার বক্তৃতা শুনে বলছিলেন যে কেশবানন্দ মহারাজের বক্তৃতা শুনলে বিবেকানন্দের কথা মনে পড়ে। উনি এমন বক্তা, ওনার বক্তৃতার মধ্যে এমন ওজস্বিতা, এমন তেজ আছে। ওই জজ সাহেব পর্যন্ত এটা বলেছেন। ওই জজ সাহেবের সঙ্গে অন্যত্র আমি লেকচার দিয়েছি, কারণ উনি সেখানে ইনভাইট হয়েছিলেন, সেখানে আমারও লেকচার ছিল। তো ওই জজ সাহেবের হাত দেখে আমি বলেছিলাম যে জজ সাহেব আপনার এই এই প্রবলেম আছে। সেগুলো আমি আর বলবো না। উনি একজন সম্মানীয় ব্যক্তি, এখন বেঁচে আছেন কিনা তাও জানি না। কিন্তু ওই 500 বছর পূর্তি উৎসবে, মানে এই 41-42 বছর আগে, তখন কিন্তু উনি আমাকে বলেছিলেন যে কেশবানন্দকে দেখলে বিবেকানন্দের কথা মনে পড়ে। কেশবানন্দের বক্তৃতার মধ্যে, কেশবানন্দের বক্তৃতা বা প্রত্যেকটি শব্দের মধ্যে বিবেকানন্দের ঝাঁজ দেখা যায়, বিবেকানন্দের তেজ দেখা যায়। এটা কিন্তু জজ সাহেবের কথা, আমার গুরুদেবের কথা। এবং ওই রবণী সামন্ত অ্যানাউন্স করছিলেন মাইকে করে সারা হিঙ্গলগঞ্জে যে আপনারা আসবেন, দ্বিতীয় বিবেকানন্দ স্বামী কেশবানন্দ তরুণ সন্ন্যাসী স্বামী কেশবানন্দের লেকচার হবে। হাজারে হাজারে লোক আমার বক্তৃতা শুনেছে। আপনারা তো জানেন না, সেই জন্য আপনারা আমার পরিচয়ও জানেন না, বোঝেনও না। কেশবানন্দকে বুঝতে গেলে অনেক কিছু জানতে হবে। প্রোগ্রামগুলো ভাইরাল করে দিন, যাতে এই পাষণ্ডগুলো, নরাধমগুলো, পৃথিবীর অপদার্থ জীব, তারা বুঝুক যে কেশবানন্দ জগতে কি করেছে, কি তার প্রচার, কি তার ব্যক্তিত্ব, কি তার বৈশিষ্ট্য, কি সে জগতে করতে পারে, এখনো করতে পারে, এখনো করতে পারে। এই 70 বছর বয়সে বলছি, এখনো অনেক কিছু করতে পারে। কিন্তু আমি আর করব না। আমাকে অনেকে বলেছে মহারাজ এই যাদের জন্য করছেন এরা কোনোদিন আপনার ভালো করবে? ওই ভাগ্নেটাকে আমি কতভাবে হেল্প করেছি। ওই নাতিটাকে আমি একদিন বলেছিলাম, ওই ছাগল, ওটা তো একটা মহা ছাগল, আমার নাতি হয় রাজেশ, যে জল নিয়ে গিয়েছিল মদ খেতে খেতে, আর এখনো মদ খাচ্ছে, মদ খেতে খেতেই কথা বলছিল। ওই মদো মাতাল, ওর দাদাটাও মদো মাতাল হয়ে কোনো কাজ না করে আত্মহত্যা করলো। এটারও পরিণাম ওই দিকেই যাবে। কারণ ও আমাকে এইরকম ধরনের কথা বলে। কালকের নাকি ওখানে মিছিল বের করেছে আমার বিরুদ্ধে। শালার কুত্তা, তুই কি আমাকে চিনিস? আমার বিরুদ্ধে মিছিল বলে অ্যারেস্ট করতে হবে কেশবানন্দ মহারাজকে। কি অপরাধে অ্যারেস্ট করবে? ওরে ছাগল, কি অপরাধে অ্যারেস্ট করবে? কেশবানন্দ কি করেছে? ছাগল, কুত্তা, তুই কিছু জানিস আমাকে? এই জন্য তো কি অপরাধে অ্যারেস্ট করবে তুই বল না, পুলিশকে বল না, পুলিশকে বল অ্যারেস্ট করতে। আমি তো তোর দাদাকে এখান থেকে পুলিশ পাঠিয়ে করিয়েছিলাম, রেড করিয়েছিলাম। তা তুই একবার কি করতে পারিস কর। আর বলে আপনি আমাকে পুলিশরা বলছে আপনি কি রেখা পাত্রের বিরুদ্ধে কোনো এফআইআর করবেন? নাহলে আমার দরকার নেই তো। আমি আমার টাকা কিভাবে তুলতে হয়, ব্যবস্থা কিভাবে করতে হয়। শুভেন্দু অধিকারী একজন বৈষ্ণব লোক, অধিকারী বংশের লোক। চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তার পূর্বপুরুষের কেউ পুরী ধামে গিয়েছিলেন চৈতন্য মহাপ্রভুর সঙ্গী হয়ে। সেই জন্য আমি শুভেন্দু অধিকারীকে যথেষ্ট বিশ্বাস করি, শ্রদ্ধা করি এবং অতি সজ্জন বলে মনে করি। উনি কি কাজ করবেন, করতে পারবেন, কতটা পারবেন এক্ষুনি তো সব বোঝা যাবে না, কিন্তু উনি কাজের চেষ্টা করছেন। সেই জন্য আপনাদেরকে বলি যে কেশবানন্দের এই কথাগুলো ভালো করে শুনবেন। নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনজন সবার কাছে পাঠিয়ে দিন যে কেশবানন্দ মহারাজ কি বলেছে শুনুন, বোঝার চেষ্টা করুন। কেশবানন্দ মহারাজের একটা কথা যদি মিথ্যা প্রমাণিত হয়, কেশবানন্দ মহারাজ নিজের মুন্ডুটা কেটে দিয়ে দেবে। বুঝতে পেরেছেন? আমি মিথ্যা বলি না, মিথ্যার ধার ধারি না।
আর এই কুত্তাগুলোকে আমি ওই হাতি চলে বাজারে কুত্তা ভোকে হাজারে, হ্যাঁ হাতি চলে কুত্তা হাজারে ভোগতে পারে, কিন্তু ওই কুত্তাদের ভয়ে কেশবানন্দ কোনোদিন করেও না, করবেও না। এই জগতে কেশবানন্দ এক একমেবা দ্বিতীয়ম, আমার দ্বিতীয় কেউ নেই। আমি জ্যোতিষ জগতের শ্রেষ্ঠ জ্যোতিষী। আমার কবচ পরে লক্ষ লক্ষ লোক উপকৃত। বৃন্দাবনেও দিল্লির থেকে লোক এসে কবচ পরে, বোম্বের থেকে লোক এসে কবচ করে, বা কিংবা এর থেকে কি বলে জার্মান থেকে, জাপান থেকে, তারপরে ইস্কনের থেকে লোক এসে কবচ পরে দোষ কাটায়। আমি তো সেই লোক। আমাকে আপনারা চিনবেন না তো, চেনেন না। সেই জন্য চিনে রাখুন, যারা কেশবানন্দের বিরুদ্ধে কথা বলবে তাদের পরিণাম আমি খারাপ করে দেব। এই যে রেখা পাত্র বলেছে র্যাকেট চালায় কেশবানন্দ বন মহারাজ, ওনার এখানে র্যাকেট চলতো। কি র্যাকেট চলতো? ওই শালার অপদার্থ জীবটাকে পুলিশকে বলবো যে আপনি জিজ্ঞেস করুন কে র্যাকেট চালা। মহারাজ তো কোনোদিন আসেই না নেবুখালি, একদিনও থাকে না। আর আমি যখন যেতাম কোনো কাজের জন্য, আমি নিজে টাকা দিয়ে সব খেতাম। আমি কারোর পয়সায় খাওয়ার লোক না। আমার ভাইয়ের বাড়ি গেলেও ভাইকে টাকা দিতাম যে বাজার করে নিয়ে আয়, আমার সঙ্গে এতগুলো লোক আসবে, আর এই টাকা দিয়ে বাজার করে নিয়ে বাজার করে এনে খাওয়াবো। সেই জন্য কেশবানন্দ বন মহারাজকে ভালো করে চিনে রাখুন। কেশবানন্দ এক, অদ্বিতীয়, জগতে কারো কাছে মাথা নোয়ায় না, আর মাথা নোয়াবেও না। জগতের লোককে মানুষ করবার জন্য আমি এসছি। মানুষ তো এই ছাগলগুলো তো মদখোর, কখনো ভালো কথা ওদের মাথায় ঢোকে? মধু মাতাল পৃথিবীর ছাগল, পপদার্থ পাষণ্ড নরাধম, এরা কি আর এই ভালো কথা এদের মাথায় ঢুকবে? আর এই যে মেয়ে ছেলেটা একদম লেখাপড়া জানে না, মূর্খ গবেট, ওর স্বামীকে ফোনে একদিন এরম করে ডাকছে, বলে এই শালা শুয়ারের বাচ্চা এদিকে শোন। আমার সামনে আমি ফোনে কথা বলছি, তার মধ্যে ওকে ডাকছে আমার কথা শোনাবার জন্য। তা ও কি রকম বুঝতে পারছেন? ওর স্বামীর সঙ্গে তো ওর মিল নেই, দিন রাত ঝগড়া। ওর স্বামী একদিন বলতে বলতে যাচ্ছে, বলে আমি রেখার ভাত খাবো না, আমাকে এত গালাগালি দেয়, আমি ওর ভাত খাবো না। এই তো ওর স্বামীর নামটাও জেনে রাখুন। ওর স্বামীর নামটা হচ্ছে সন্দীপ পাত্র। এই জন্য ওর যত লোক আছে সবগুলো তো ওই ধরনের অপদার্থ। এই ভাষা জাত সব থেকে নোংরা জাত, ঠ্যাং ধরে নিচে তলা নিচে, সবাইকে বলবো না, কিন্তু মেজরিটি অফ দ্য পার্সন, মেজরিটি ইজ ভেরি ডেঞ্জারাস। এই ভাষা জাত, এই পদ জাত, এই অপদার্থ জাত, আমিও সেই জাতিতে জন্ম নিয়েছি। এটাই আমার অভিশাপ। যে আমি মনে করি, তবে আমার বাবা মা পরম বৈষ্ণব ছিলেন, সেটা আমার আশীর্বাদ। আমার বাবা আমার কাছে 17 বছর ছিলেন। 17 বছর পর বাবা বললেন আমি জন্মভূমিতে প্রাণ ত্যাগ করতে চাই। তাই জন্য বাবাকে বাড়ি করে, বাথরুম অ্যাটাচ ল্যাট্রিন করে, বাবাকে গাড়িতে করে নিয়ে, বিছানাপত্র খাট গদি সব নিয়ে বাবাকে রেখে দিয়েছিলাম নেবুখালিতে। ছোট ভাই বলছে বাবাকে খাওয়াবো কোত্থেকে? তাহলে কি হলে তুই খাওয়াতে পারবি? তা বললো এই জলকরটা করে দিন। আর ঠিক আছে, তো জলকর করে দিয়েছি, জলকর করে দিয়েছি। আমাকে ভালো করে জানুন, আমার নাম কেশবানন্দ। এই কথাগুলো ভালো করে মনে রাখুন যে পৃথিবীতে কেশবানন্দ এক এবং অদ্বিতীয়। এর তুলনা কারোর সঙ্গে করবেন না, করলে আপনিও পাষণ্ড। সেই জন্য মনে রাখবেন, আমার কথাগুলোকে ভালো করে ভাইরাল করুন, দুনিয়ায় দেখিয়ে দিন যে কেশবানন্দ বন মহারাজ কি বলেছেন আর সেগুলো সত্য কিনা। পুলিশকেও পাঠাবো, পুলিশকে ওই ফেসবুকগুলো আপনারা পাঠান। হিঙ্গলগঞ্জের পুলিশকে জেলা সভাধিপতি ও তার লোককে দিয়ে আমাকে ফোন করেছিল যে মহারাজ এটা মিটিয়ে নিন। এবং শুভেন্দু অধিকারীর যে পিএ শুভেন্দু বিকাশ চক্রবর্তী, তিনিও ফোন করেছিলেন। তাই বললাম আমি আপনাকে এতবার ফোন করি, আপনি ফোন ধরেন না কেন? বলে আপনার ফোনটা আমার কাছে সেভ ছিল না। তাহলে আপনি আমাকে আগে ফোন করেছেন, তা আপনি তো আগে আমাকে ফোন করেছেন, তবে তো আপনার নাম্বারটা আমি পেয়েছি। তা আপনি আমাকে আমার ফোন করলে ধরেন না কেন? আপনি কি যে আপনি আমার ফোন ধরেন না? তা উনি কালকে বলেছেন, কালকে না বোধহয় পরশু রাত্রেই বলেছেন যে আমাকে 2 দিন টাইম দেন, আমি প্রবলেম সলভ করে দেবো। তা আমার বাড়িটা বিক্রি হবে, বিক্রি করে দেব। যারা নেবেন তারা তৈরি হবেন। আমি বিজেপিকে বলেছি 1.5 কোটি টাকা দাম হচ্ছিল, আমি 1,25,00,000 টাকায় ওই বাড়িটা, 4 বিঘে জমি, পুকুর কাটা আছে, বাগান বাড়ি সাজানো আছে, সব কিছু রয়েছে। ওই বাড়ি শুদ্ধ কেয়ারটেকারের ঘর রয়েছে, সব আছে। সেই বাড়িটাকে আমি 1,25,00,000 টাকায় বিক্রি করে দেব। এটাই আমার ফাইনাল ডিসিশন। সবাই ভালো থাকবেন আর সবাই এটাকে ভাইরাল করে দেবেন। ওম শান্তি।